আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গভীর সেই রাতের গল্পের ৫ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। উনি বলে, পেটে ব্যথা কমেছে? আমি বললাম, না। উনি বলে, খুব বেশি হচ্ছে? আমি বললাম, হুম। এবার উনি হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে উঠে গেল। এমনটা কোনোদিনও হয়নি। একবার উনি আমাকে নিয়ে বিছানায় আসলে দ্বিতীয়বার আর বিছানা থেকে ওঠে না। কিন্তু আজ কি হলো? উনি আমাকে ছেড়ে দিয়ে উঠে কাপড় পরে নিচে যায়। বেশ কিছুক্ষণ পর একটা হট ওয়াটারের ব্যাগ নিয়ে এসে টাওয়াল পেঁচিয়ে আমার পেটের উপর রাখে। উনি বলে, এটা দিয়ে রাখো, একটু আরাম পাবে। আমি ওনার আচরণ দেখে একটু অবাক হলেও আবার মনে মনে ভাবছি, আরাম হবে না কচু হবে। একে তো তুই আমাকে নরক যন্ত্রণা দিচ্ছিস, তোর ইশারায় আমাকে নাচাচ্ছিস। আল্লাহ যদি আমাকে একদিন ক্ষমতা দিত না তোকে নাচাবার, তাহলে তোকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল, যদি একদিন সুযোগ পাই। এদিকে উনি আবার কম্বল গায়ে দিয়ে বুকে মাথা রেখে শুয়ে আছে। উনি বলে, ঘুমিয়ে পড়ো। এটা শুনে তো আমি আরও অবাক। এর মানে উনি আর কিছু করবে না। হাঁপ ছেড়ে বাঁচলাম। অল্পের উপর দিয়ে গেছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম। এদিকে উনি আমাকে ওনার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। আমি এতদিন অনেকবার লক্ষ্য করেছি, উনি আমাকে জড়িয়ে ধরার কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, এভাবেই দিন মাস পেরিয়ে 1 বছর হয়ে গেল। উনি আমাকে এভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে ওনার সাথে থাকতে বাধ্য করে। আর আমি কাঠের পুতুলের মতো চালিত হচ্ছি ওনার কথায়। এরই মধ্যে বাবা সুস্থ হয়ে চাকরিতে জয়েন করে। ওনার অফিসের বস অনেক ভালো। বাবার অসুস্থতার কথা শুনে অনেক সাহায্য করেছে। এমনকি বাবার চাকরিটা অন্য কাউকে না দিয়ে বাবার জন্য বরাদ্দ রেখেছে। ছোট ভাইটা ক্লাস 8-এ উঠেছে। ছোট বোন এসএসসি দিয়ে এবার কলেজে ভর্তি হয়েছে। মোটামুটি আগের ছন্দে ফিরে এসেছে আমাদের পরিবার। আমারও বিয়ের বয়স হয়েছে। তাই বাবা তাড়া দিতে লাগলো আমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বারবার অমত জানাচ্ছি। কেন বিয়ে করতে চাই না তার দুটো রিজন। এক, বিয়ে হয়ে গেলে বাবা সংসার চালাতে হিমশিম খাবে। দ্বিতীয়ত, আমি কাউকে ঠকাতে পারবো না। দিনের পর দিন অন্য একজন পুরুষ আমাকে শোষণ করেছে। আমার বলতে আমার কাছে কিছুই নেই। যাকে জীবনসঙ্গী বানাবো তাকে দেওয়ার মতো আমার কাছে অবশিষ্ট কিছুই নেই। তাই আমি চাই না কাউকে ঠকাতে। কিন্তু সেটা আমি মা বাবাকে বলতে পারছি না। তারা তো উঠে পড়ে লেগেছে বিয়ে দেবে বলে। আরেকটা দিক আমি লক্ষ্য করেছি। প্রথম প্রথম যদিও আমার কাছে অসহ্য লাগতো রাস্তারের স্পর্শ। ওনাকে দেখলেই আমার ঘৃণা হতো। একদম সহ করতে পারতাম না। কিন্তু এর পরিবর্তন ঘটতে শুরু করলো ধীরে ধীরে। রাজ স্যারকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। ওনার স্পর্শ আমার মন ছুঁয়ে যায়। অন্যরকম অনুভূতি জাগায় মনে। মাঝে মাঝে আমার প্রতি ওনার গুরুত্ব, ওনার কেয়ার বেড়ে যায়। মনে হয় উনি আমার অনেক আপন, অনেক কাছের একজন। আগে যেমন ওনার কাছে গেলেই আমার অস্বস্তি হতো, আজকাল তেমন আর হয় না। বরং ভালো লাগে তার সঙ্গ। হয়তো বারবার মেলামেশার কারণে এমনটা হচ্ছে। যাই হোক, বেশ কিছুদিন কেটে গেল। আজ অফিসে যাওয়ার সময় আমাকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলছিল মা। জিজ্ঞেস করাতে বলে কাজ আছে। কী কাজ আছে সেটা আর বলেনি। তাই আমি আর গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আজ আমার একটু তাড়াতাড়ি ছুটি চাই স্যারকে জানাই। স্যার আমাকে জিজ্ঞেস করে, কিসের জন্য ছুটি চাও? সত্যি বলতে আমি নিজেও জানি না কেন আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমি বললাম, জানি না, মা বলেছে তাড়াতাড়ি যেতে। স্যার বলে, ঠিক আছে, কাজ শেষ করে 5টার দিকে চলে যাও। আর হ্যাঁ, মনে করে ব্লু ফাইলটা আগে শেষ করবে, সেটা খুবই আর্জেন্ট। কাল সকালে সেটা জমা দিতে হবে। আমি জি স্যার বলে চলে এলাম। আরও কিছু ফাইল জমা ছিল টেবিলের ওপর। স্যারের দেওয়া ফাইল রেখে অন্য কাজগুলো করতে লাগলাম। ভুলেই গিয়েছিলাম এই ফাইলের কাজ শেষ করে স্যারকে দিতে হবে। সব কাজ শেষ করে যাওয়ার জন্য ব্যাগ গোছানোর সময় দেখি আমাকে যে ফাইলটা দিয়েছিল সেই ফাইলের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এখন কি করি? এরই মধ্যে মা কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। তাই আমি ফাইলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম রাতের অংশে কাজ শেষ করে কাল স্যারের হাতে দিয়ে দেব। এই ভেবে ফাইলটা নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি হুলস্থুল কাণ্ড। মা কয়েক আইটেমের নাস্তা বানিয়েছে।
আরও কি কি যেন তৈরি করছে। মা আমাকে দেখে বলে, অবশেষে এলি, যা সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, কিছুক্ষণের মধ্যেই ছেলেপক্ষ চলে আসবে তোকে দেখতে। মায়ের কথাগুলো আমার শরীরে যেন কাটার মতো বিঁধছে। আমাকে না জানিয়ে ছেলেপক্ষকে আসতে বলেছে, মানে আমাকে একবার অন্তত জিজ্ঞেস করার প্রয়োজন ছিল। আমি জানি তারা তাদের দায়িত্ব পালন করতে চায়, কিন্তু আমি জেনে বুঝে অন্যকে ঠকাবো কী করে। এদিকে রাত আনুমানিক 7টা হবে। তখনই ছেলেপক্ষ এলো আমাকে দেখার জন্য। প্রথম দেখাতেই ছেলের মা বাবার পছন্দ হয়ে যায় আমাকে, এমনকি ছেলেরও পছন্দ হয়। তাদের আচার ব্যবহারে বোঝা যাচ্ছে তারা অনেক ভালো ফ্যামিলিতে বিলং করে। ছেলেটা দেখতেও বেশ। তারা নাস্তা করে বসে আছে একসাথে পাকা কথা বলার জন্য। এদিকে বাবা এখনো আসেনি। আমিও ওখানেই বসেছিলাম। বেশ কিছুক্ষণ পর রুমে চলে গেলাম। রুমে গিয়ে মাত্র বসেছি, এমন সময় পরিচিত একটা কণ্ঠ কানে এলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে একটু উঁকি মেরে দেখেই আমি যেন সেখানেই জমে গেলাম। আমি কখনোই আশা করিনি বা ভাবতেও পারিনি এই অসময়ে উনি এখানে থাকবেন। আসলে রাস্তার এসেছেন আমাদের বাড়িতে। বাড়ির ঠিকানা কোথায় পেল তাও জানি না। আমি তো বেকুবের মতো সেখানেই দাঁড়িয়ে আছি। উনি হঠাৎ এখানে কেন? বেফাস কিছু বলে না দেয়। স্যার ভেতরে এসে সবাইকে উদ্দেশ্য করে সালাম দেয়। স্যার বলে, সরি, আমি মনে হয় অসময়ে চলে এসেছি। মা বলে, কিন্তু তুমি কে বাবা? স্যার বলে, আসলে আমি রোদেলার অফিসের বস। একটা আর্জেন্ট ফাইল ওর কাছে রয়ে গেছে, সেটা নিতে এসেছি। খুবই দরকার কি না, তাই। আপনি যদি একটু কষ্ট করে রোদেলাকে ডেকে দিতেন তাহলে ভালো হয়। কথাটা শুনে আমি ফাইলটা হাতে করে বেরিয়ে এলাম। আমি বললাম, সরি স্যার, একটু তাড়াহুড়োর মাঝে ছিলাম, তাই ভুলে গেছি ফাইলটা কমপ্লিট করতে। বাসায় নিয়ে এসেছি রাতে বসে করে নেব ভেবে। এদিকে আমার ভেষ আর পোশাক দেখে স্যারের বুঝতে বাকি রইল না আসলে এখানে কি চলছে। স্যার বলে, কোনো সমস্যা না, আমি করে নেব, তুমি ফাইলটা আমাকে দিয়ে দাও। আমি ফাইলটা স্যারের হাতে দিয়ে সোজা আবার ভেতরে চলে গেলাম। ততক্ষণে মা স্যারের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। প্রথমে রাস্তার খেতে চাইল না, তারপর কি মনে হতেই উনি চায়ের কাপ হাতে নিয়ে ছেলের পাশে বসে পড়ে। মানে যে ছেলের জন্য আমাকে দেখতে এসেছে সেই ছেলের পাশে বসেছে। স্যার চায়ে চুমুক দিয়ে ফিসফিস করে ছেলেটাকে বলে, তুমি কি এই মেয়েকে দেখতে এসেছো? ছেলেটা লাজুক হেসে বলে, হুম। স্যার বলে, পছন্দ হয়েছে মেয়ে? ছেলেটি বলে, হুম, খুব পছন্দ হয়েছে। ছেলেটার কথা শুনে স্যারের গায়ে যেন আগুন জ্বলে উঠল। স্যার বলে, মেয়েটিকে যে বিয়ে করতে এসেছো, মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিয়েছো কি? ছেলেটি বলে, না। কেন? স্যার বলে, কেন সেটা পরে বুঝতে পারবে, তবে আর কোনো মেয়ে পেলে না নিজের জন্য, শেষমেশ এমন একটা মেয়েকে বিয়ে করবে? স্যারের কথা শুনে ছেলেটা চিন্তায় পড়ে গেল। এমন মেয়ে মানে? ছেলেটা বলে, আপনি কি বলতে চাইছেন? স্যার বলে, এই মেয়ের চরিত্র ভালো না, আসলে ওকে আমি ইউজ করি। নিশ্চয়ই তুমি অন্যের ইউজ করা জিনিস নেবে না। তুমি চাইলে নিতে পারো, তবে ইনটেক না। আমার কথাগুলো আবার কাউকে বলতে যেও না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। দেখো, আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বলছি। এই মেয়েকে বিয়ে করলে তুমি ঠকবে। ততক্ষণে চা খাওয়া শেষ। স্যার উঠে দাঁড়িয়ে ফাইল হাতে নিয়ে বিদায় নিয়ে চলে গেল। স্যার চলে যাওয়ার সাথে সাথে ছেলেটা তার মাকে বলে, আমি এই বিয়ে করব না। কথাটা শুনে রীতিমতো সবাই অবাক। যে ছেলে নিজের মুখে বলেছে মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি তাকেই করব, সে ছেলে এখন হঠাৎ বিয়ে করতে না করছে কেন? ছেলে যখন বিয়ে করতে রাজি না, তাই ক্যান্সেল করে দিয়ে তারা চলে গেল। এদিকে আমি ভাবনায় পড়ে গেলাম, হঠাৎ কি এমন হলো যার জন্য ছেলেটা এমন করলো? এটা একটা অপমানজনক কাজ হলো। মুখের উপর বলে দিল বিয়ে করবে না। আমি ঘরে শুয়ে শুয়ে কান্না করছি, নিজের জন্য না, আমার ফ্যামিলির মুখ ছোট হয়ে গেল সেটা ভেবে। পরের দিন আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার সাথে সাথে কেবিনে বসেছি কি বসিনি, তখনই রাস্তারের জরুরি তলব পড়ল। জানি না এত সকাল সকাল কেন আমাকে ডাকছে। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। স্যার বলে, তোমাকে যে ছেলেপক্ষ দেখতে আসছে সেটা বললেই পারতে। আমি বললাম, সত্যি স্যার, আমি জানতাম না আমাকে যে ছেলেপক্ষ দেখতে আসবে।
স্যার বলে, তা বিয়ের দিন কবে ঠিক হলো? আমি বললাম, না স্যার, এ বিয়ে হচ্ছে না। হঠাৎ স্যার আমাকে অবাক করে দিয়ে বলে, যাক, অবশেষে তাহলে বিয়েটা ভাঙতে সক্ষম হলাম। স্যারের কথা শুনে আমি তো চোখ বড় বড় করে স্যারের দিকে তাকালাম। তার মানে ওনার কারণে আমার বিয়েটা ভেঙেছে। কিন্তু উনি কি এমন বলল যার জন্য এক নিমেষেই বিয়েটা ভেঙে দিল? আমি বললাম, আপনি কি এমন বলেছেন ওদেরকে যার জন্য ওরা বিয়েটা ভেঙে দিতে বাধ্য হলো? স্যার বলে, বেশি কিছু বলিনি, শুধু বলেছি অন্যের ইউজ করা মাল তুমি পাচ্ছ। আসলে আমি ওকে ইউজ করেছি, চাইলে তুমি নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। ব্যাস, তাতেই কাজ হয়ে গেল। ওনার কথাগুলো শুনতে শুনতে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। উনি এমনটা বলতে পারলো? ওনার বিবেকে একটু বাঁধলো না? আমি কান্না করতে করতে বললাম, আপনি এমনটা বলতে পারলেন? আপনার মুখে কি একটুও আটকায়নি? আপনি এমন কেন করছেন আমার সাথে? আপনি কি চান? আপনি কি চান আমি সারা জীবন আপনার দেহরক্ষী হয়ে থাকি? আমারও তো জীবন আছে, আমারও তো স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। আমারও তো ইচ্ছে করে নিজের মতো করে বাঁচি। আসলে আপনি কি চান আমার কাছে বলেন তো? স্যার বলে, তুমি যা মন চায় তা ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। যতক্ষণ না আমি নিজে থেকে তোমাকে মুক্তি দেব, ততদিন তুমি মুক্তি পাবে না। তবে আমি একটা কথা ভেবে পাচ্ছি না, তোমার তো লজ্জা হওয়া উচিত। আমার সাথে রাতের পর রাত এক বিছানায় কাটিয়ে, সর্বোচ্চ আমাকে দিয়ে, এখন অন্য আরেকজনের বউ হতে চাও। তার জন্য কি রেখেছ? কি আছে তোমার? আর আমার অনুমতি ছাড়া তোমার সাহস কি করে হলো ছেলেপক্ষের সামনে যেতে? মনে রেখো, আমার অনুমতি ছাড়া আর কখনো যদি বিয়ের পিঁড়িতে বসতে চাও, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। এখন আসতে পারো, হাতের কাজ তাড়াতাড়ি শেষ করো, রাতে আমার সাথে বাসায় যাবে। আমি কান্নামাখা মুখ নিয়ে বললাম, কেন স্যার? আজ তো আপনার বাসায় যাওয়ার কথা না, তাহলে কেন যাব? স্যার বলে, কেন যাবে সেটার কৈফিয়ত আমি দিতে বাধ্য নই। তোমার কাজ হলো আমি যা বলবো সেটা মেনে চলা। তুমি আমাকে না জানিয়ে ছেলেপক্ষের সামনে সেজেগুজে বসেছ, নিশ্চয়ই তোমার বিয়েতে সম্মতি ছিল। তা না হলে তুমি এত সুন্দর করে সেজেগুজে ওদের সামনে বসতে না। সত্যি কথা বলতে, কাল তোমাকে দেখে আমি চোখ সরাতে পারছিলাম না। তাহলে ওই বেচারার আর কি দোষ দেব? তোমাকে খুব সুন্দর লেগেছে। নীল রঙের শাড়ি, নীল রঙের চুড়ি, নীল পাথরের নেকলেস ও কানের দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, আর হালকা মেকআপে। উফ, কি অপূর্ব লাগছিলে তুমি। কথাগুলো বলতে বলতে উনি একদম আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার মুখ উঁচিয়ে ধরে একদম আমার মুখের সামনে ওনার মুখ নিয়ে এসে বলে, কাল তোমাকে ওই অবস্থায় দেখে কি ইচ্ছে করছিল জানো? সেখানেই তোমাকে জড়িয়ে ধরে শরীরের জ্বালা মেটাই। ইচ্ছে করছিল তোমার ওই লাল লিপস্টিকে দেওয়া ঠোঁটো জোড়া মুখের ভেতর নিয়ে চুষে কামড়ে একাকার করে দেই। কথাটা বলতে বলতে ওনার ঠোঁট নেমে এলো আমার ঠোঁটের উপর। আমার ঠোঁটে ওনার ঠোঁট ডুবিয়ে চুমো খেতে লাগলো। দুই বাহু শক্ত করে ধরে আমাকে ওনার বুকের সাথে চেপে ধরে। উনি টেবিলে একটু হেলান দিয়ে বসে দুই পায়ের ফাঁকে আমাকে দাঁড় করিয়ে ওনার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এক এক করে নিচের ঠোঁট উপরে ঠোঁট চুষতে থাকে, মাঝে মাঝে জিভ বুলিয়ে দেয় ঠোঁটের উপর। ওনার হাত আমার কোমর শক্ত করে খামচে ধরেছে। এদিকে আমি চোখ বন্ধ করে চোখের পানি ফেলছি, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে নিজে থেকেই ছেড়ে দেয়। আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। উল্টো হাতে ঠোঁট মুছে বলে, কাল রাতে খুব ইচ্ছে করছিল তোমাকে এভাবে চুমো খাই, কিন্তু মানসম্মান বলে কিছু আছে তো, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম কাল রাতে তোমাকে। তা না হলে কাল রাতে যদি চাইতাম, তাহলে তুমি বাধ্য আমার বিছানায় আসতে। তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছ, তার শাস্তি তো তোমাকে পেতে হবে। তাই এ সপ্তাহে মোট 3 দিন তুমি আমার বাসায় যাবে। এটা তোমার উপরি শাস্তি। এই 3 রাত আমি তোমার সাথে কি কি করব, সত্যি আমি নিজেও জানি না। তোমার উপর আমি এতটাই রেগে আছি। এবার যাও, লক্ষ্মী মেয়ের মতো কাজ শেষ করে রেডি থাকো। আর বাসায় ফোন করে বলে দাও এ সপ্তাহে তোমার 3 দিন নাইট ডিউটি আছে। ওকে, যাও। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ওনার কথার কোনো উত্তর দিতে পারলাম না। উনি যে কথার মারপ্যাঁচ খুব ভালোই জানে।
মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে আসতে যাব, তখনই উনি আমার হাত শক্ত করে ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, আরে আরে, এমন মুখ করে বেরোলে তো সবাই বুঝে যাবে। এই বলে টিস্যু পেপার নিয়ে আমার চোখ মুখ মুছে দিয়ে গালে একটা চুমো দিয়ে বলে, এবার যাও। আমি এক নজর ওনার দিকে তাকিয়ে নিজের কেবিনে চলে এলাম। আমার এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। ওনার মনে কি একটু দয়া মায়া নেই? আমার সাথেই কেন উনি এমন করছে? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাই না আমি। নিজেকেই নিজে বারবার প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তরই খুঁজে পাই না। অনেকক্ষণ কান্নাকাটি করে চোখ মুখ মুছে হাতের কাজ করতে লাগলাম। সন্ধ্যা 7টার দিকে বাসায় ফোন করে বলে দিলাম, এ সপ্তাহে আমার 3 দিন নাইট ডিউটি আছে। মা তো প্রথমে অনেক কৈফিয়ত চাইলো, একটার পর একটা মিথ্যে কথা বলে কোনো রকম বুঝিয়ে দিলাম আমি যে দিন দিন নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি। দিনের পর দিন মা বাবাকে অন্ধকারে রেখে মিথ্যের পর মিথ্যে বলে আসছি। এভাবে আর কতদিন পারবো? আমি জানি না। যদি ধরা পড়ে যাই কোনো দিন, তখন তখন কি হবে? তখন তো আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফোন কেটে দিয়ে বসে বসে কথাগুলো ভাবছি। এদিকে অফিস ছুটি হয়ে গেছে, সবাই একে একে বেরিয়ে যাচ্ছে প্রতিদিনের মতো। রিনা জিজ্ঞেস করলো, কিরে, বাসায় যাবি না? আজও কি তোর লেট হবে? আমি বললাম, হ্যাঁ রে, আমার আজও লেট হবে। রিনা সন্দেহজনকভাবে ভুরু কুঁচকে বলে, আজকাল তুই মনে হয় একটু বেশি কাজ করছিস। ব্যাপার কি রে? স্যার মনে হয় আজকাল তোকে বেশি কাজ দিচ্ছে, নাকি অন্য কিছু চলছে? প্রায় দেখি স্যার তোকে কেবিনে ডেকে নিয়ে যায়। তোদের মাঝে কি কথা হয় জানি না, তবে তুই যখন বেরিয়ে আসিস কেবিন থেকে, তখন তোকে অন্যরকম দেখায়। কেমন যেন চিন্তিত, ঘাবড়ে আছিস মনে হয়। এই, কি হয়েছে বলতো? আমি ওর কথা শুনে সত্যি ঘাবড়ে গেলাম। কি করে বোঝাই এখন? আমি নিজেকে স্বাভাবিক করে কিছু বলতে যাব, তখনই হঠাৎ পেছন থেকে স্যার বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার তো ছুটি হয়ে গেছে। ওর কাজের ডিস্টার্ব না করে তুমি বাসায় যাও। তারপর আমাকে বলে, রোদেলা, কাজের সময় কথা বলা একদম পছন্দ করি না আমি। নিজের কাজ শেষ করো। স্যারের কথা শুনে রিনা আমতা আমতা করে বলে, সরি স্যার। এই বলে রিনা চলে গেল, আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আরেকটু হলেই তো ধরাই পড়ে যেতাম, কারণ আমি কোনো কথাই খুঁজে পাচ্ছি না ওকে বলার জন্য। স্যার আমার টেবিলের উপর 2 হাতের ভর দিয়ে ঝুঁকে আমার দিকে তাকিয়ে বলে, রেডি হয়ে থেকো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। এই বলে উনি নিজের কেবিনে চলে গেল। আমি হাতের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বসলাম। মনের ভেতর ভয় অস্বস্তি দুটোই কাজ করছে। উনি আমার উপর রেগে আছে। জানি না আজ উনি আমার সাথে কি কি করবে। হে আল্লাহ, এই কোন অমানুষের হাতে তুমি আমাকে ফেলেছ, যার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। কি এমন অপরাধ করেছি আমি, যার সাজা তুমি আমাকে দুনিয়াতে দিচ্ছ? তারপরেও আমি তোমার উপরে ভরসা করে আছি আল্লাহ, আমাকে রক্ষা করো তুমি। আরও নানান কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে স্যার আসলো, এসে বলে, চলো। আমি ব্যাগ কাঁধে নিয়ে উনার পিছু নিলাম। গাড়ির কাছে আসতেই উনি সামনের দরজা খুলে দিল। আমি উঠে বসলাম। এরপর উনি উঠে বসে গাড়ি স্টার্ট করে দিল। রেডিও অন করতেই একটা গানের সুর ভেসে এলো। গানটা ছিল, ভুল কি আমারই ছিল? তুমিও কি ভুল করনি? আমি কি একাই কেঁদেছি? তুমিও কি একটু কাঁদনি? কেন মনকে বোঝাতে পারি না? ওরে মন, ফিরে চলো না। এই গানটা শুনে উনি বার কয়েক আমার দিকে তাকালো। এদিকে আমি মনে মনে ভাবছি, হ্যাঁ, ভুল তো আমি করেছি সব। যে আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করে টাকা ধার চাইতে গিয়েছি। আপনাকে বিশ্বাস করে প্রথম রাতে সব কিছু উজাড় করে দিয়েছি। আপনাকে বিশ্বাস করে না পড়ে এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি। আর সেই বিশ্বাস আর ভুলের মাসুল আমাকে এখন প্রতিনিয়ত দিতে হচ্ছে। প্রতিনিয়ত মেলে ধরতে হচ্ছে এই শরীরটাকে আপনার সামনে। চাহিদা মেটাতে হচ্ছে আপনার শরীরের। জানি না কবে শেষ হবে ভুলের মাসুল। আদতেও কি শেষ হবে? আরও নানান কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির গেটের কাছে চলে এলাম বুঝতেই পারিনি। দারোয়ান গেট খুলে দিতেই গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলো। স্যার বলে, আমরা চলে এসেছি, নেমে আসো। আমি কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে এলাম। প্রতিদিনের মতো ওনার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলাম।
আজও ড্রয়িং রুমে কাজের মেয়েগুলো দাঁড়িয়ে আছে। স্যার বলে, খাবার গরম করে আমার রুমে পাঠিয়ে দাও। এই বলে উনি আমাকে নিয়ে উপরে চলে গেল। মেয়েগুলো আমাকে দেখলেই ওদের মুখগুলো করুণাময় হয়ে ওঠে। ওরা আমার চেহারা দেখেই বুঝতে পারে যে আমি স্বইচ্ছায় এখানে আসি না, আমাকে যে এসব করার জন্য বাধ্য করে, এটা ওরা বুঝতে পারে। কিন্তু কিছু বলার সাহস নেই। আমাকে নিয়ে রুমে এসে বসতে বলে প্রতিদিনের মতো ফ্রেশ হতে চলে যায়। আমি খাটে বসে আছি। বেশ কিছুক্ষণ পর উনি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আকাশি রঙের একটা টি শার্ট পরেছে আর আকাশি রঙের ট্রাউজার। বেশ মানিয়েছে ওনাকে। আগেই বলেছি উনি দেখতে হ্যান্ডসাম। গায়ের রং শ্যামলা হলেও ওনার চেহারা খুবই আকর্ষণীয়। আমি না চাইতেও বার কয়েক আমার চোখ ওনার দিকে চলে যায়। এটা দেখে স্যার যা বলল আমাকে, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বুঝতে পারলাম না উনি কি করে বুঝলো, আর এভাবে কথা বলার মানে কি, তার মানে কি উনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।